আসসালামু আলাইকুম। রামপাল কলেজের শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি ইলিয়াস খান, তোমাদের অর্থনীতি বিভাগের শিক্ষক। আমি আজ তোমাদের অর্থনীতি প্রথম পত্র বিষয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় বাজার অধ্যায় নিয়ে আলোচনা করব। বাজার, আমরা জানি বাজারের ইংরেজি প্রতিশব্দ মার্কেট। এই অধ্যায় থেকে আমরা আলোচনা করে যে বিষয়গুলো জানতে পারবো সেটা হলো বাজার কি, বাজার বলতে পারবো, বাজার সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাবো, এবং এই বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি তা বলতে পারবো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অনুমিত শর্ত সমূহ লিখতে পারবো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের ভারসাম্য শর্তগুলো লিখতে পারবে এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের ভারসাম্য চিত্রের মাধ্যমে বর্ণনা করতে পারবে। তোমরা শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই দেখে থাকবে গত ৩-৪ বছরের যে সৃজনশীল প্রশ্ন হয়েছে আমাদের ইকোনমিক্স মানে অর্থনীতি প্রথম পত্র থেকে, সেখানে তোমরা দেখতে পাবা চতুর্থ অধ্যায় বাজার অধ্যায় থেকে একটি প্রশ্ন আসে। বিগত বছরের সব সময় ঢাকা বোর্ডে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে প্রশ্ন হয়েছে। তো এটা অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চেষ্টা করব তোমাদের মাঝে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য কিভাবে অর্জন করতে হয়, এই বাজারের মুনাফা কিভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো আমি উপস্থাপন করার চেষ্টা করব। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য জানার আগে আমাদের প্রথমে জানা উচিত যে বাজার কি। আমরা সাধারণত বাজার বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝাই যে প্রক্রিয়ার মাধ্যমে একটি দ্রব্য ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় হয়। যেমন পাটের বাজার হতে পারে, মাছের বাজার হতে পারে, অনলাইন বাজার হতে পারে। বর্তমানে তো অনলাইন বাজারটা খুবই প্রসিদ্ধ একটি বিষয়, এই জন্য আমি প্রক্রিয়া শব্দটি উল্লেখ করেছি। আচ্ছা, ধরো মানে আমরা কিভাবে মানে দাম কষাকষি করি। বাজারে গেলাম মাছ কেনার জন্য, একটি ইলিশ মাছ কেনার জন্য। তো ইলিশ মাছ আমি ক্রেতা হিসেবে গেলাম, একজন বিক্রেতা আছে, বিক্রেতা ইলিশ মাছটাকে আমি দাম জিজ্ঞেস করার পরে বললো যে ইলিশ মাছের দাম ১,০০০ টাকা। আমি কিন্তু তখন বলবো না ভাই, আমি ১,০০০ টাকায় ইলিশ মাছ কিনতে পারবো না, আমার কাছে ৫০০ টাকা আছে, ৫০০ টাকায় দিবেন। এই যে দেখো, এখন ক্রেতা এবং বিক্রেতা দুজনের মধ্যে কিন্তু একটা আলোচনা চলছে। এক পর্যায়ে কিন্তু আলোচনা শেষে সে ইলিশ মাছটি বিক্রি করতে সমর্থন হবে। তখন বিক্রেতা বলল না ভাই, আমার ইলিশ মাছ আরো অনেক বেশি দামে ক্রয় করা, সুতরাং আমি ৫০০ টাকায় বিক্রি করতে পারবো না। পরবর্তীতে ক্রেতা আবার বলল যে না ভাই, আমি ৭০০ টাকা দিতে চাই। তো দুজনের মধ্যে একটা দর কষাকষির মাধ্যমে কিন্তু একটা সমঝোতা হয়। এই যে সমঝোতা হওয়াটাই হলো কি বাজারের মধ্যে মানে বাজারের আওতায় পড়ে। তো আমরা ওই যে বাজার বলতে একটি নির্দিষ্ট প্রক্রিয়াকে বোঝায়, এই কথাটা বলছি এই কারণে, দেখো বর্তমানে কিন্তু বাজার কোনো নির্দিষ্ট স্থানে কিন্তু সংগঠিত হচ্ছে না। আমরা অনলাইনে কিন্তু বর্তমানে কেনাকাটা করে থাকি। অনলাইনে কেনাকাটা করতে গেলে কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করতে হয়। যেমন ধরো, তুমি অনলাইনে একটি কি বলে একটি কাপড় কিনতে চাইলা, তো সে কাপড়ের জন্য তারা অনলাইনে তুমি ড্রেসটা তাকে সাবমিট করলা, তারপর ওটা প্রাইস সম্পর্কে জানলা, সে তোমাকে ফোন দিল, তারা ওই ফোনের মাধ্যমে তোমার ঠিকানাটা জানলো, জানার পরে তারপর কি করলো, তোমাকে একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দ্রব্যটা পাঠালো এবং একটা নির্দিষ্ট ওয়েতে তোমরা টাকাটা পেমেন্ট করলা। তো দেখো, এটা একটা কিন্তু প্রক্রিয়া, সম্পূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বাজারটা সংগঠিত হয়েছে। এই জন্য আমরা বলবো বাজার হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো দ্রব্য ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়। তো বাজার সময়ের ভিত্তিতে আবার আমরা ৪টি ভাগে ভাগ করতে পারি: অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। এছাড়া আমরা আয়তন বা পরিধির ভিত্তিতে বাজারকে ৩ ভাগে ভাগ করতে পারি: স্থানীয় বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব না, আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব মূলত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন কিভাবে ভারসাম্য অর্জন করতে হয়, এই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই বাজার বলতে আমরা কি বুঝি?
আমরা সাধারণত জানি যে বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে এবং একটি নির্দিষ্ট দর কষাকষির মাধ্যমে সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এখানে দুইটা বিষয়, লক্ষণীয় বিষয়, সেখানে বলা আছে যে ক্রেতা এবং বিক্রেতা অসংখ্য থাকতে হবে এবং সমজাতীয় দ্রব্য থাকতে হবে। এখানে সমজাতীয় দ্রব্য বলতে আমরা কিন্তু এই জিনিসটা বুঝি, যেমন একটা বিকল্প দ্রব্য আছে, যেমন ধরো সাবান। এখন কিন্তু বাজারে কয়েক প্রকারের সাবান পাওয়া যাচ্ছে, লাক্স সাবান, তারপর কি বলে তোমরা ডাভ সাবান পাবে, তারপরে ডেটল, স্যাভলন, নানান ধরনের সাবান রয়েছে। এটা কিন্তু একটা বিকল্প আরেকটি আছে। কিন্তু যদি তোমরা চিন্তা করো যে বিদ্যুতের কিন্তু কোনো বিকল্প দ্রব্য বাংলাদেশে এখন নেই, বা গ্যাসের বিকল্প কোনো দ্রব্য নেই। এগুলো কিন্তু সম্পূর্ণ সরকার এককেন্দ্রিক ভাবে নিয়ন্ত্রণ করছে। এই জন্য এই বাজারে কিন্তু ক্রেতা অসংখ্য কিন্তু বিক্রেতা মাত্র একজন, সেটা একচেটিয়া বাজার। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হবে সে বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকবে এবং সমজাতীয় দ্রব্যের মধ্যে ক্রয় বিক্রয় করে, তাকেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তাকে আমরা ইংরেজিতে বলতে পারি পারফেক্ট কম্পিটিশন মার্কেট বলা হয়। এই বাজারের অনুমিত শর্তসমূহ হলো, এ বাজারে অসংখ্য ক্রেতা থাকবে এবং অসংখ্য বিক্রেতা থাকবে। এ বাজারে সমজাতীয় দ্রব্য থাকতে হবে এবং সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় হয়। এ বাজারে অবাধে প্রবেশ করতে পারবে এবং যে কোনো সময় সে বাজার থেকে বেরিয়ে আসতে পারবে। বাজার সম্পর্কে ক্রেতার পূর্ব জ্ঞান থাকতে হবে। উৎপাদনের উপকরণ সমূহ গতিশীল হতে হবে এবং এই বাজারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বাজারে দাম রেখা, গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা পরস্পর সমান হবে। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অর্জনের জন্য কিছু শর্তের প্রয়োজন। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অর্জনের জন্য দুটি শর্ত রয়েছে। একটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত, অর্থাৎ প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। আমরা এটা ইংরেজিতে বলতে পারি মার্জিনাল রেভিনিউ ইকুয়াল মার্জিনাল কস্ট, অর্থাৎ প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। পর্যাপ্ত শর্ত, যেটি দ্বিতীয় শর্ত হিসেবে বিবেচিত হয়, পর্যাপ্ত শর্ত, এমসি রেখা এমআর রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপর দিকে যাবে, অর্থাৎ এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখা হবে। তবে এই বাজারে আমরা সাধারণত জানি দুটি শর্তই আছে, তবে অতিরিক্ত তিনটি শর্ত আছে। ওই তিনটি শর্তের উপর ডিপেন্ড করে বাজার কোন ধরনের মুনাফা অর্জন করবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অতিরিক্ত শর্ত হলো তিনটি। এক নাম্বার, যদি এসি সমান পি হয়, অর্থাৎ গড় ব্যয় এবং দাম যদি পরস্পর সমান হয়, তবে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। এখানে ধরো একটি কলমের দাম উৎপাদন খরচ, মানে গড় খরচ উৎপাদন খরচ হয়েছে 10 টাকা এবং সেই দ্রব্যটি বা এই কলমটির বাজার মূল্য আছে 10 টাকা। তাহলে দেখো গড় খরচ হলো 10 টাকা এবং বাজারে সেটা বিক্রিও হচ্ছে 10 টাকা। তাহলে দেখো আয় এবং ব্যয় কিন্তু পরস্পর সমান, সুতরাং এই বাজারে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। 2 নাম্বার, পি গ্রেটার দেন এসি হয় যদি, অর্থাৎ দাম যদি বেশি হয় এবং গড় খরচ যদি কম হয়, তবে সে বাজারে অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। এবং 3 নাম্বার শর্ত, এই বাজারে যদি এসি গ্রেটার দেন পি হয়, অর্থাৎ গড় ব্যয় বেশি হয় এবং দাম যদি কম হয়, তবে বাজার লোকসান হবে। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 3 ধরনের মুনাফা অর্জন করে, একটি হচ্ছে স্বাভাবিক মুনাফা অর্জন করে, অস্বাভাবিক মুনাফা অর্জন করে এবং ক্ষতি স্বীকার করে। এগুলো আমরা চিত্রের মাধ্যমে দেখাবো, তবে চিত্র অঙ্কন করার পূর্বে কিছু বিষয় আমাদের দেখতে হবে। 1 নম্বর বিষয়, এই বাজারে পি আর এমআর অর্থাৎ দাম, গড় আয় এবং প্রান্তিক আয় রেখা ভূমিঅক্ষে সমান্তরাল হতে হবে। এমসি রেখা সবসময় এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে গমন করবে। ভারসাম্য স্তরে এমআর রেখা ইকুয়াল এমসি রেখা হবে। এবং 4 নাম্বার, খরচ পাওয়া যায় এসি রেখা অনুসারে, আয় পাওয়া যায় পি বা এআর রেখা অনুসারে। আমরা এখন দেখব স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করা। আমরা স্বাভাবিক মুনাফা বলতে কি বুঝি? আমরা কিন্তু
প্রথমে অতিরিক্ত শর্তেই উল্লেখ করেছি, যদি পি সমান সমান এসি হয় তাহলে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। তাহলে আমরা সে অনুসারেই কিন্তু সংজ্ঞা বলতে পারি, যে ফার্মের মোট আয় এবং মোট ব্যয়ের পরিমাণ পরস্পর সমান হয় তবে সে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করবে। বিষয়টি চিত্রের সাহায্যে দেখানো যাবে। তোমরা এই ডান পাশে একটি চিত্র দেখতে পাচ্ছ, আমার কার্সরটিও তোমরা একটু লক্ষ্য করো যে এই বাজারে আমরা ভূমি অক্ষ হচ্ছে কি, ও কিউ হচ্ছে ভূমি অক্ষ এবং ও পিসি হচ্ছে লম্ব অক্ষ। ভূমি অক্ষে পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। তো এই বাজারে পি সমান সমান এ আর সমান সমান এম আর রেখা ভূমি অক্ষের সমান্তরাল, এই জন্য দেখো এই যে ভূমি অক্ষের সমান্তরাল রেখা হয়েছে। এই বাজারে প্রথম শর্ত ছিল কি, যে এমসি রেখা, প্রথম শর্ত ছিল এম আর ইজ ইকুয়াল টু এমসি হবে। তাহলে ই বিন্দুতে দেখো এম আর রেখা এই যে এটা এবং এমসি রেখা হলো এটা, তাহলে ই বিন্দুতে ভারসাম্যের প্রথম শর্ত পালিত হয়েছে। এবং দ্বিতীয় শর্ত ছিল কি, ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল। তাহলে এমসি রেখার ঢালটা এম আর রেখার ঢালের চেয়ে বেশি হয়েছে, সুতরাং ভারসাম্য বিন্দু হলো ই বিন্দু, ভারসাম্য পরিমাণ হলো ও এম এবং ভারসাম্য দাম হলো ওপি। এই চিত্র থেকে আমরা মুনাফার পরিমাণ নির্ণয় করব। চিত্রে ই বিন্দুতে ভারসাম্যের উভয় শর্তে পালিত হয়েছে। আমরা জানি মুনাফা সমান সমান টি আর মাইনাস টিসি, অর্থাৎ মুনাফা তখনই হয় মানে যখন মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করা হয়। চিত্রে মোট আয় টি আর, চিত্রে আমরা দেখব যে মোট আয়ের পরিমাণ কতটুকু। মোট আয় এখানে আমরা জানি টি আর ইকুয়াল টু এ আর ইন্টু কিউ, অর্থাৎ গড় আয় কে তার পরিমাণ দ্বারা গুণ করলে মোট আয় পাওয়া যায়। তো এখানে চিত্রে তোমরা দেখতে পাবা এই এ আর কতটুকু, এই এ আর রেখা কোনটা, এই যে পি, অর্থাৎ এ আর হলো ওপি আর কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, পরিমাণ হচ্ছে এই ও এম। তাহলে আমরা এ আর সমান সমান পেতে পারি ওপি, এই যে দেখো এ আর সমান সমান ওপি এবং কিউ সমান সমান হচ্ছে পরিমাণ, তাহলে পরিমাণ হচ্ছে ও এম। তোমরা আমার কার্সরটার দিকে একটু লক্ষ্য করবে, তাহলে দেখো ওপি ইন্টু ও এম, তাহলে এই ওপি এবং ও এম এই দুইটাকে গুণ করলে দেখো এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি লম্ব। ভূমি পূরণ উচ্চতা কি হয়, একটা ক্ষেত্রফল, তাহলে ও পি ই এম, এই যে দেখো ওপি কে ও এম দ্বারা গুণ করলে ও পি ই এম এই ক্ষেত্রফলটি পাওয়া যায়। দেখো আমাদের এই যে ওপি কে ও এম দ্বারা গুণ করলাম ও পি ই এম পেলাম। তাহলে আমরা মোট আয় পেলাম। তাহলে মোট ব্যয় পেতে হবে, মুনাফা পেতে হলে এবার আমরা মোট ব্যয় দেখব। আমরা জানি মোট ব্যয় টিসি সমান সমান এসি ইন্টু কিউ, অর্থাৎ মোট ব্যয় সমান সমান গড় ব্যয়কে যদি পরিমাণ দ্বারা গুণ করা হয় তাহলে সেটা মোট ব্যয় হয়। তো এই চিত্রে দেখো এসি রেখাটা এই যে ইউ আকৃতির হয়, আমরা সবসময় জানি এসি রেখা ইউ আকৃতির হয় এবং এসি রেখা দেখো ই বিন্দুতে স্পর্শক হয়েছে, সুতরাং এই এসির পরিমাণ হবে এই ই এম, ই এম যে কথা ওপি কিন্তু একই কথা, তাই না? তাহলে এসি সমান সমান আমরা লিখতে পারি ওপি এবং কোয়ান্টিটি হচ্ছে ও এম, তাহলে ওপি ইন্টু ও এম গুণ করলে দেখো এই ক্ষেত্রফলটি হয় ওপিইএম, তাহলে ওপিইএম। তোমরা একটু লক্ষ্য করো, একটু আগে আমরা পেয়েছি মোট আয় ওপিইএম এবং মোট ব্যয় পেলাম কি ওপিএম। আমরা কিন্তু সংজ্ঞায় বলেছি যে ফার্মে মোট আয় এবং মোট ব্যয়ের পরিমাণ পরস্পর সমান, তাহলে দেখো মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হয়েছে, সুতরাং এই বাজার কোন ধরনের মুনাফা অর্জিত হবে, স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। তবে আমরা এটা সূত্রের মাধ্যমে দেখাবো, মুনাফা সমান সমান টি আর মাইনাস টিসি। আমরা টি আর পেয়েছি ওপিইএম এবং টিসি পেয়েছি ওপিইএম, তাহলে ওপিইএম অর্থাৎ ওপিইএম, এই ওপিইএম চলে গেল, তাহলে থাকে কি শূন্য, অর্থাৎ আয় এবং ব্যয় পরস্পর সমান হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। এরপর আমরা দেখব ফার্ম অস্বাভাবিক মুনাফা কিভাবে অর্জন করে। অস্বাভাবিক মুনাফা অর্জন করবে যে ফার্মে মোট আয়ের পরিমাণ মোট ব্যয়ের তুলনায় বেশি হবে, সে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। অর্থাৎ যদি ব্যয়ের তুলনায় আয়ের পরিমাণ বেশি হয় তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। আমরা বিষয়টি ডান পাশে চিত্রের মাধ্যমে দেখিয়েছি যে এখানে এসি রেখা অর্থাৎ গড় ব্যয় কিন্তু দাম রেখা, যে দাম রেখা হলো এটা
আর এসি রেখা হলো কোনটা, এটা। তাহলে মোট মানে দাম রেখার থেকে কিন্তু আমার গড় ব্যয়ের পরিমাণ কিন্তু কম হয়েছে। এই বিষয়টি আমরা চিত্রের সাহায্যে দেখাবো। আমরা জানি মুনাফা সমান সমান টিআর মাইনাস টিসি। তো আমরা মোট আয় জানি, মোট আয় টিআর সমান সমান এ আর ইন্টু কিউ। এই চিত্রে দেখো এ আর কোনটা, এই যে দেখো পি সমান সমান এ আর এম আর। তো এ আর রেখাটা সাধারণত এই ওপি হয়েছে, তার মানে কি আমাদের দাম হলো কি ওপি। তাহলে এ আর ইন্টু কিউ, তাহলে এ আর সমান সমান পেলাম আমরা ওপি এবং কোয়ান্টিটি হচ্ছে কিউ, তার মানে কি ও এম। তাহলে দেখো ওপি কে ও এম দ্বারা গুণ করবো আর কি, ওপি এবং ও এম এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে এই ক্ষেত্রফলটি পাওয়া যায়। তাহলে গুণ করলে কি পাওয়া যায়, ওপি ইএম। আমরা এই অংশটা কিন্তু পূর্বের চিত্রে একই ছিল। এবার আমরা দেখব কি মোট ব্যয়। তো মোট ব্যয়ের আমরা সূত্রটি জানি, টিসি সমান সমান এসি ইন্টু কিউ। এই চিত্রে এসি হচ্ছে এই রেখাটি, তাই না, ইউ আকৃতির যে রেখাটা সেটা হচ্ছে এসি। এই এসি রেখা কোন বিন্দুতে স্পর্শ করেছে, এফ বিন্দুতে। তাহলে আমার গড় ব্যয়ের পরিমাণ হচ্ছে কি এম এফ। এম এফ যে কথা, ওপি ওয়ান কিন্তু একই কথা, কারণ একটি ক্ষেত্রফলের বিপরীত বাহু দুইটা পরস্পর সমান হয়, তাই না। তাহলে এসি সমান সমান আমরা লিখতে পারি ওপি ওয়ান, এই ওপি ওয়ান ইন্টু কোয়ান্টিটি হলো পরিমাণ অর্থাৎ ও এম। তো ওপি ওয়ান কে ও এম দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, ওপি ওয়ান এফ এম এই ক্ষেত্রফলটি পাওয়া যায়। বন্ধুরা একটু লক্ষ্য করো, এখানে আমরা মোট আয় পেয়েছি ওপিইএম। দেখো ওপিইএম এই ক্ষেত্রফলটা তুলনামূলকভাবে টিসি ওপি ওয়ান এফ এম থেকে কিন্তু বড়। তার মানে মোট ব্যয়ের পরিমাণ ওপি ওয়ান এফ এম এটা ছোট এবং মোট আয় ওপিইএম এটা বড়। তাহলে আলটিমেটলি কি হয়েছে, এখানে মুনাফা হয়েছে, অতিরিক্ত মুনাফা হয়েছে। তাহলে আমরা মুনাফা সমান সমান জানি টি আর মাইনাস টিসি। তো এখানে টি আর পেয়েছি ওপিইএম, আমরা এই ওপিইএম এবং টিসি পেয়েছি ওপি ওয়ান এফ এম, ওপি ওয়ান এফ এম। তাহলে দেখো ওপিইএম থেকে ওপি ওয়ান এফ এম চলে গেলে, অর্থাৎ এই বড় ক্ষেত্রফল থেকে ছোট অংশটা চলে গেলে এই অংশটা কিন্তু থাকে, তাই না, এই দেখো এই অংশটা থাকে। তাহলে ওপিইএম থেকে ওপি ওয়ান এফ এম চলে গেলে থাকে কি পি ওয়ান পিইএফ। এটা হলো আমার মুনাফার পরিমাণ, অর্থাৎ এখানে অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, অথবা আমরা বলতে পারি এটি অতিরিক্ত মুনাফা অর্জিত হয়েছে। বন্ধুরা তারপর আমরা দেখব যে ফার্ম কিভাবে লোকসান সহ ভারসাম্য অর্জন করে। আমরা জানি সাধারণত লোকসান হয় তখনই যখন ফার্মের মোট আয়ের পরিমাণ মোট ব্যয়ের চেয়ে কম হয়। আবার অন্যভাবে বলতে পারি, যদি ফার্মের মোট ব্যয়ের পরিমাণ বেশি হয় এবং মোট আয় কম হয় তাহলে ফার্ম তখন লোকসান স্বীকার করবে বা ক্ষতি স্বীকার করবে। তো আমরা ডান পাশে চিত্রটি দেখিয়েছি, দেখো এসি রেখা এবার পি রেখার উপরে অবস্থান করছে, তার মানে কি আয়ের চেয়ে কিন্তু এখানে ব্যয়ের পরিমাণ বেশি দেখানো হচ্ছে। আমরা এই চিত্রটির ব্যাখ্যা নিজে দেখব। চিত্রে এই বিন্দুতে ভারসাম্যের উভয় শর্তে পালিত হয়েছে। আমরা জানি মুনাফা সমান সমান টি আর মাইনাস টিসি, অর্থাৎ মোট আয় বিয়োগ মোট ব্যয়। চিত্রে মোট আয় টি আর সমান সমান আমরা জানি এ আর ইন্টু কিউ। এখানে এ আর হচ্ছে ও পি, দেখো এ আর হচ্ছে ওপি এবং কিউ মানে কোয়ান্টিটি, তার মানে পরিমাণ হচ্ছে ও এম। ওপি কে ও এম দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, ওপিইএম। এই দেখো আমরা আগেও এই অংশটা দেখেছি, ওপিইএম। এবার আমরা দেখব মোট ব্যয় টিসি। টিসি সমান সমান এসি ইন্টু কিউ, এসি ইন্টু কিউ। তো এখানে এসি দেখো এসি রেখা এই যে ইউ আকৃতির হয়েছে এবং জি বিন্দুতে স্পর্শক হয়েছে, অর্থাৎ এসির পরিমাণ হলো কি জি এম। জি এম যে কথা, ওপি টু একই কথা। তো আমরা এই জন্য লিখতে পারি এসি সমান সমান ওপি টু এবং কোয়ান্টিটি হচ্ছে ও এম। তো ওপি টু কে ও এম দ্বারা গুণ করলে যে অংশ পাওয়া যায় সেটা হলো কি ওপি টু জি এম। এখানে একটি জিনিস লক্ষ্য করো তোমরা বন্ধুরা, যে আমরা মোট আয় পেলাম ওপিইএম
এবং মোট ব্যয় পেলাম OP2GM। কোন অংশটা বড়? নিশ্চয়ই মোট ব্যয়ের অংশটা বড়, OP2GM। তাহলে যদি মোট ব্যয় OP2GM বড় হয় এবং মোট আয় OPEM যদি ছোট হয়, তাহলে আয় কম ব্যয় বেশি। আয় কম ব্যয় বেশি হওয়া মানে হলো কি ফার্ম ক্ষতি স্বীকার করবে। তো আমরা মুনাফা দেখব, মুনাফা TR মাইনাস TC, TR মাইনাস TC। তো এখানে আমরা TR পেয়েছি কি OPEM এবং মোট ব্যয় পেয়েছি OP2GM। কোন অংশটা বড়? অবশ্যই OPEM থেকে OP2GM বড়। আমরা জানি ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করা হয় তাহলে বড় সংখ্যার চিহ্নটাই লিখতে হয়। আমরা জানি প্লাস মাইনাস মাইনাস কিন্তু চিহ্ন হয় বড় সংখ্যার। তাহলে এখানে হচ্ছে OPEM হচ্ছে প্লাস আর OP2GM হচ্ছে মাইনাস। তাহলে বড় অংশ হচ্ছে কি OP2GM, এটা চিহ্ন যেহেতু মাইনাস এজন্য আমাদের বিয়োগ করলে যে অংশটা পাবে সেটা ঋণাত্মক হবে। অর্থাৎ মোট আয় আমাদের হচ্ছে OPEM এবং মোট ব্যয় হচ্ছে OP2GM। তাহলে OP2GM থেকে OPEM চলে গেলে এই অংশটা থাকে, তাই না? এই যে দেখো PP2GE, PP2GE, তাহলে ক্ষতির পরিমাণ কি হলো? PP2GE। অর্থাৎ আমরা এই চিত্রে দেখতে পেলাম যে মোট আয়ের চেয়ে মোট ব্যয়ের পরিমাণ বেশি, সুতরাং ক্ষতির পরিমাণ হচ্ছে OP2GE। বন্ধুরা, তোমরা বিভিন্ন পরীক্ষায় যে চিত্রটি দেখে থাকো, সাধারণত এই চিত্রটি তোমাদের পরীক্ষায় দেয়া থাকলো। এই চিত্রটি দিয়ে বলল কি উদ্দীপকের আলোকে মুনাফার পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো উদ্দীপকের আলোকে যদি আমরা মুনাফা নির্ণয় করতে যাই, তাহলে এই যে দেখো আমরা বাঁ পাশে যে চিত্রের ব্যাখ্যাটি দিয়েছি মুনাফার পরিমাণ, তাহলে জাস্ট তোমরা এতটুকু ব্যাখ্যায় দিয়ে দিলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। তাহলে তোমরা কি লিখবা? মুনাফা সমান সমান TR মাইনাস TC এবং মোট আয় বের করবা, মোট ব্যয় বের করবা এবং মুনাফার পরিমাণ দেখাই দিবা, আমরা এই মুনাফা পেয়ে গেলাম। কিন্তু তোমাদের ঘ নাম্বার প্রশ্ন থাকে এসি রেখা যদি ই বিন্দুতে স্পর্শক করে তাহলে কোন ধরনের মুনাফা অর্জিত হবে? এই ক্ষেত্রে তোমাকে কিন্তু চিত্র এঁকে দেখাতে হবে। তাহলে একটু লক্ষ্য করো, যদি তোমার আসে যে এসি রেখা ই বিন্দুতে স্পর্শ করে তাহলে কোন ধরনের মুনাফা অর্জিত হবে? তাহলে আমরা জানি এসি রেখা যদি ই বিন্দুতে স্পর্শ করে তাহলে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। আমরা একটু ওই চিত্রটা তোমাদেরকে দেখাবো এখন। এই যে দেখো, তাহলে এসি রেখা আগে উপরে ছিল, ই বিন্দুতে স্পর্শ হলে কোন ধরনের মুনাফা অর্জিত হবে? স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। তাহলে আমরা স্বাভাবিক মুনাফা অর্জিত এই চিত্র দিয়ে দেখিয়ে দেব। যদি তোমার পরীক্ষা আসে এসি রেখা ই বিন্দুর নিচে অবস্থান করে তাহলে কোন ধরনের মুনাফা অর্জিত হবে? তাহলে কিন্তু দেখবা আমরা এই চিত্রটি দেখাবো। এই যে দেখো, এই চিত্রটি আমরা দেখাবো। এসি রেখা ই বিন্দুর নিচে অবস্থান করছে, এক্ষেত্রে ফার্ম কি ধরনের মুনাফা অর্জন করবে? অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। এছাড়াও এই চিত্র থেকে তোমাদের আরো একটি প্রশ্ন হয়ে থাকে। ধরো এই প্রশ্নটি দিল, এই চিত্রটি দিল, দিয়ে বলল যে উদ্দীপকের আলোকে মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো তোমরা মুনাফার পরিমাণ নির্ণয় করলা এই যে এইভাবে, এতটুকু অংশ তোমরা মুনাফা নির্ণয় করলা। তারপর বললো কি গ নাম্বারে যে উদ্দীপকে উল্লিখিত মুনাফাই কি ফার্ম সবসময় অর্জন করবে? ব্যাখ্যা করো। আমরা কিন্তু জানি ফার্ম স্বল্পকালে 3 ধরনের মুনাফা অর্জন করে। একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা অর্জন করে, অস্বাভাবিক মুনাফা অর্জন করে এবং ক্ষতি স্বীকার করে। তাহলে এই ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখব? আমরা ব্যাখ্যাটি লিখব ফার্ম স্বল্পকালে উল্লিখিত মুনাফাই অর্জন করে না, ফার্ম 3 ধরনের মুনাফা অর্জন করে। ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে, অস্বাভাবিক মুনাফা অর্জন করে এবং ক্ষতি স্বীকার করে। তবে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে, অস্বাভাবিক মুনাফা অর্জন করবে নাকি ক্ষতি স্বীকার করবে তা নির্ভর করবে এসি রেখার উপরে। ওই যে আমরা একটি 3টি শর্ত বলছিলাম না, অতিরিক্ত শর্ত। যদি পি সমান সমান এসি হয় তাহলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে, যদি পি গ্রেটার দেন এসি হয় তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে বা অতিরিক্ত মুনাফা অর্জন করবে, আর যদি এসি গ্রেটার দেন পি হয় তাহলে ফার্ম ক্ষতি স্বীকার করবে। এই হলো আমাদের স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য অর্জনের প্রক্রিয়াটা।
তবে বন্ধুরা, আমি জানি না কেমন হয়েছে আমার ক্লাস। আমি জীবনে প্রথম এই অনলাইনে ক্লাস নিলাম এবং প্রথম ভিডিও করলাম। আহ, এর ভুল ত্রুটি তো অবশ্যই হয়েছে, এবং আমি অনেক ক্ষেত্রে দেখা গেছে কথা বলতে যে লেকিং হয়েছে, এগুলো তোমরা সুন্দর দৃষ্টিতে দেখবা। পরবর্তীতে আরো ভালো করার চেষ্টা করব। সবশেষে আমি ধন্যবাদ দিতে যাই আমাদের প্রিন্সিপাল স্যারকে। স্যার যদি উদ্যোগ না নিতেন তাহলে হয়তো বা আমাদের অনলাইন ক্লাসটা করা হতো না। আমরা যদিও ভেবেছিলাম, আমি সুয়েল স্যার, সুমন স্যার, আমরা কয়েকবারই ভেবেছিলাম যে অনলাইনে ক্লাস নেওয়া যায় কিনা। আসলে তারপর আমরা সাহস পাইনি, কিন্তু প্রিন্সিপাল স্যার আমাদেরকে আহ, বাধ্যই করেছে বলা চলে, এবং ভালো হয়েছে আহ, যে এখন আমরা নতুন কিছু শিখতে পাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব তোমাদের আরো ভালো কিছু দেওয়ার জন্য। তোমরা ভালো থাকবে, বাসায় প্র্যাকটিস করবে, আমাদের জন্য দোয়া করবে যাতে তোমাদের আরো ভালো কিছু দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।